আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার এই চ্যানেলটিতে। সবাইকে আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালে এসে যারা সঞ্চয়পত্র ক্রয় করার কথা চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন যে আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো আপলোড করার জন্য। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব যে প্রতিনিয়ত আপনাদেরকে ব্যাংকিং আপডেট তথ্য দেওয়ার জন্য। আমরা দেখতে পেয়েছি যে 2026 সালে জানুয়ারির ঠিক 1 তারিখে এসেই কিন্তু সঞ্চয়পত্রের রেট পরিবর্তন করেছে বাংলাদেশ সরকার। সেই সুবাদে আজকে প্রথম আমরা দেখে নেব যে বাংলাদেশ সরকার বর্তমান সময়ে এসে তারা কী পরিমাণ রেটের পরিবর্তন ঘটেছে সেটা দেখব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সঞ্চয় শাখা কর্তৃক বিষয়টি জানানো হয়েছে যে 30 ডিসেম্বর 2025 সর্বশেষ আপডেট অনুযায়ী তারা বলেছে যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জানুয়ারি থেকে আগামী জুন 2024-2026 সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণীসীমার ভিত্তিতে 2 ধাপে 7,50,000 টাকার নিচে এবং 7,50,000 টাকার উপরে তারা 2ভাবে কিন্তু রেট পরিবর্তন করেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, 1 নম্বরে রয়েছে বাংলাদেশ সঞ্চয়পত্র, 2 নম্বরে হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 3 নম্বর হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র, 4 নম্বরে পরিবার সঞ্চয়পত্র এবং এরপরে নিচে দেখতে পাচ্ছি যে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। এই পরিবার সঞ্চয়পত্র আমরা দেখতে পাচ্ছি 5 বছর মেয়াদি। এখানে তারা যে রেট পরিবর্তন করেছে, আজকে যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা যদি নতুন বছরে এসে কেউ সঞ্চয়পত্র ক্রয় করতে চাই সেই ক্ষেত্রে এই সঞ্চয়পত্রের বর্তমান রেট হচ্ছে প্রথম বছরের জন্য 8.3%, 2 বছরের জন্য 9.23% এবং 3 বছরের জন্য 9.64%, চতুর্থ বছরের জন্য আপনি 10.08%, সর্বশেষ যে পঞ্চম বছর আছে সেটার জন্য 10.50%। তাহলে বর্তমানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে বিগত সময় যে রকম পরিবর্তন হয়েছে আমরা দেখতে পেয়েছি যে এখনও ঠিক সেম জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই রেট কিন্তু কার্যকর থাকবে। পরবর্তী সময়ে যদি নতুন রেট তারা ঘোষণা করে সেটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। এখন আমরা দেখব যে এখানে যে রেটগুলো তারা ঘোষণা করেছে এই রেটের ভিত্তিতে আমরা পরিবার সঞ্চয়পত্রে যদি 1 লক্ষ টাকা জমা রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো। আপনারা দেখছেন যে আপনি যদি সোনালী ব্যাংক থেকে পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে পূর্ণ নির্ধারণ মুনাফার হার অনুযায়ী জানুয়ারি 2026 যদি আপনি করেন সেই ক্ষেত্রে আমরা এখানে আপনাদের জন্য ডিটেলসে বের করে দেখিয়েছি। আমরা প্রথমে দেখব যে 1 লক্ষ টাকা আপনি যদি 1 বছরের জন্য রাখেন আপনি উৎসে কর বাদ দিয়ে 699 টাকা প্রতি মাসে পাচ্ছেন। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখি, আপনাকে যে সঞ্চয়পত্র কথা বলা হয়েছে পরিবার সঞ্চয়পত্র মূলত আপনি 5 বছরের জন্যই কিন্তু ক্রয় করতে হবে। তাহলে আমরা যদি 5 বছরের জন্য এই পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকি সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে 878 টাকা পাচ্ছি। তবে এখান থেকে যেহেতু বলা হয়েছে 10 লক্ষ টাকার উপরে যদি আপনার অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে উৎসে করের পরিমাণ হচ্ছে 10%। যেহেতু আমাদের 10 লক্ষ টাকার নিচে আছে সেক্ষেত্রে আমাদের উৎসে করের পরিমাণ হচ্ছে 5%। এই উৎসে কর সাধারণত সরকার কর্তৃক কাটা হয় এবং এখানে যে আপনি লাভ আসে মানে আপনার জমা টাকার উপরে যে লাভটি আসে সে লাভের থেকে কিন্তু এই উৎসে করটি কাটা হয়। সেই ক্ষেত্রে 5 বছরের জন্য আমাদের 878 টাকা যেহেতু লাভ হয়েছে এখান থেকে উৎসে কর 5% বাদ যাবে। এখন বাদ যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 44 টাকা এবং সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে 834 টাকা। তার মানে আপনি যদি বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন পরিবার সঞ্চয়পত্র তাহলে প্রত্যেক মাসে আপনি 834 টাকা পাবেন। এটা বলা হয়েছে যে জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত যে রেট আছে নতুন রেট সে রেট অনুযায়ী কিন্তু আপনি এই টাকাটি পাচ্ছেন। আর বাকি যে বছরগুলো দেওয়া আছে এখন আপনাদেরকে বুঝিয়ে বলি, 5 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে অনেকে হচ্ছে 3 বছরের মাথায় অথবা চতুর্থ বছর বা দ্বিতীয় বছরের মাথায় আপনি এটাকে ভেঙে ফেলতে চান, তখন কি হবে? তখন আপনার সাথে যেহেতু 5 বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন আপনি পাওয়ার কথা ছিল 834 টাকা,
করে এখন দেখা যাচ্ছে আপনি 2 বছরের মাথায় ভেঙে ফেলার কারণে আপনি 730 টাকা করে পেয়েছেন, কিন্তু আপনাকে যে 5 বছরের যে অতিরিক্ত, যেমন 834 টাকা থেকে যদি 730 টাকা বাদ দিই, এর মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপে যে অ্যামাউন্টগুলো আপনার 2 বছরের জন্য জমা হয়েছে, এটা কিন্তু আপনার মূল টাকা থেকে কাটা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা বিগত সময় যদি এবার আমরা দেখব হচ্ছে যে সঞ্চয়পত্রটি আপনি কোথায় থেকে ক্রয় করতে পারবেন। আমরা যদি একটু নিচে খেয়াল করে দেখি যে জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে আপনি কিন্তু এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এছাড়া জনতা ব্যাংক, এই শাখাগুলো থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। বাণিজ্যিক ব্যাংকের অনেকগুলো শাখা আছে যেখানে সঞ্চয়পত্রটি বিক্রয় করে থাকে, সেখান থেকে ক্রয় করতে পারেন। এছাড়া আমাদের যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এবার হচ্ছে সঞ্চয়পত্রটি ক্রয় করার জন্য আপনার বিভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হবে। কি কি কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে সে বিষয়টি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতার 2 কপি ছবি সদ্য তোলা আর ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে, এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছি যে আপনি যদি নমিনির 2 কপি ছবি সদ্য তোলা এবং হচ্ছে যে আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে যে আপনি সোনালী ব্যাংকের একটি হিসাব থাকতে হবে। আপনি যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট না করে থাকেন, তখন হচ্ছে যেহেতু আপনি সেই ব্যাংকে অথবা হচ্ছে অন্য যে কোনো ব্যাংকের একটি কিন্তু আপনি হিসাবটি নিতে পারেন, সোনালী ব্যাংকে হিসাবটি খুলতে পারেন। বা এছাড়া হচ্ছে যে আপনি অন্য যে কোনো একটি ব্যাংকের চেক আপনি অবশ্যই নিয়ে যেতে হবে। এবার হচ্ছে যে 10 লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে লাভের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। যদি এই যে আপনি সোনালী ব্যাংকে যদি অ্যাকাউন্ট করে থাকেন, সেক্ষেত্রে সেখানে আপনার প্রতি মাসে লাভের টাকাটা সেখানে চলে যাবে, অথবা আপনি চাইলে অন্য ব্যাংকেও নিতে পারেন এই লাভের টাকা, সেই জন্য আপনার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সেই ব্যাংকে আপনি টাকা নিতে পারেন। এরপর হচ্ছে যে সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর যে ব্যক্তি পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করেছে সেই ব্যক্তির মৃত্যুর পর নমিনি সাথেই কিন্তু সঞ্চয়পত্রটি নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারবে, অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে কিন্তু নমিনি মুনাফা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে বিষয়টি বুঝিয়ে বলছি, যে ব্যক্তি সঞ্চয়পত্রটি ক্রয় করেছে যদি তিনি মারা যান, সেক্ষেত্রে তিনি যাকে নমিনি সিলেকশন করে গিয়েছেন সে কিন্তু চাইলে তার নগদ টাকাটা সাথে সাথে উত্তোলন করতে পারে, অথবা হচ্ছে তিনি যদি চান যে না এখনও পর্যন্ত আরও 2 বছর বাকি আছে, মানে গ্রাহক মৃত্যুর পরে আরও 2 বছর সঞ্চয়পত্র মেয়াদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই 2 বছর পর্যন্ত উনি চাইলে মুনাফাগুলো উত্তোলন করতে পারবে। একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা আপনি তুলতে পারবেন, জমা রাখতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি একক নামে রাখবেন, সেক্ষেত্রে আপনি একক ব্যক্তি হিসেবে 45 লক্ষ টাকা জমা রাখতে পারবেন, এবং সর্বোচ্চ 2 জন ব্যক্তি হলে সেক্ষেত্রে 60 লক্ষ টাকা জমা রাখতে পারবেন। এই ছিল আজকের বিস্তারিত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি ভিডিওতে মাঝখানে কোনো কথা বুঝতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা চেষ্টা করব যে ব্যাংকিং রিলেটেড যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।